নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমি সম্পূর্ণা রায়, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই সন্ধ্যায় আপনাদের সকলকে উপস্থিত পেয়ে আমরা অনুষ্ঠানটিকে সার্থক মনে করছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধু ইতিহাস নয়, আমাদের বর্তমান ও ভবিষ্যৎকেও পথ দেখায়। স্বামীজির নেতৃত্বের বৈশিষ্ট্য। এই বিষয়ে আলোচনার জন্য আমরা যাকে পেয়েছি তিনি কেবল একজন বক্তা নন, তিনি একাধারে গবেষক, চিন্তক ও সাধন পথের অনুগামী শ্রী রমাপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি দায়িত্বপূর্ণভাবে দেশের নানা প্রান্তে কাজ করেছেন। তারপরে তিনি সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করেছেন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় গবেষণা ও প্রচারে। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ আর্কাইভসে তিনি গবেষণার সহযোগী হিসেবে যুক্ত ছিলেন। তার রচিত প্রবন্ধ ও কবিতা বাংলা, ইংরেজি এবং নানা ভাষায় নানা খ্যাতনামা পত্রিকায় ও গ্রন্থে প্রকাশিত হয়েছে, যা আমাদের কাছে অনুপ্রেরণা। এখন আর দেরি না করে আপনাদের সকলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী রমাপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়কে, যাতে তিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের এই সন্ধ্যাকে আরো সমৃদ্ধ করে তোলেন। ধন্যবাদ। নমস্কার। প্রথমেই শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। এই ওয়েবিনারের যেসব দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে আমার শুভেচ্ছা জানাই। আজকের বিষয় স্বামীজির নেতৃত্বের বৈশিষ্ট্য। এটি ইংরেজিতে যাকে বলা হয় লিডারশিপ কোয়ালিটিস and different aspects of leadership, যেটা স্বামীজির ভেতরে আমরা দেখতে পাই। তো শ্রীরামকৃষ্ণদেব নিজেই 1884 সালে এক সময় বলেছিলেন যে স্বামীজি, তখন তো তিনি নরেন্দ্রনাথ, বলেছিলেন ও একজন দলপতি হয়ে যেতে পারে, ও যেখানেই যাবে সেদিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে। এসব আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত বলে যে গ্রন্থ আছে সেখানে এইসবের উল্লেখ পাই। এটা 1884 সালের ঘটনা। এর 6 বছর পরে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ হয়েছে 1886 সালে। তারপরে তো অনেক ঘটনাবলী আমাদের অনেকেরই জানা। তার ত্যাগী শিষ্যরা সব একসঙ্গে জড়ো হয়ে বরানগরে এক ভাঙা বাড়িতে প্রথম মঠ স্থাপন করেন। তারপর সেখান থেকে অনেকেই বিভিন্ন জায়গায় তপস্যার জন্য বেরিয়ে পড়েন। আর স্বামী বিবেকানন্দ 1890 সালে বেরিয়ে পড়েন পরিব্রাজক অবস্থায় সারা ভারত ভ্রমণ করার জন্য। সেই সময় উনি কাশীর যে জমিদার সুপণ্ডিত প্রমোদা দাস মিত্রকে 1890 সালে চিঠিতে লিখেছিলেন, 16ই মে 1890, যে আমার উপর তার শ্রীরামকৃষ্ণের নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগী দলমণ্ডলীর দাসত্ব আমি করিব।
তাহার আদেশ এই যে তাহার এই এই ত্যাগী মণ্ডলী যেন একত্রিত থাকে, এবং এজন্য আমি ভারপ্রাপ্ত। অর্থাৎ বোঝা যাচ্ছে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই এই নেতা হবার যাকে বলে নির্দেশটা পেয়েছিলেন, এবং সেটাকেই নরেন্দ্রনাথ এবং ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ কাজে পরিণত করার চেষ্টা করেছিলেন। এখন এই লিডারশিপ কোয়ালিটিস, এই আলোচনা করতে গিয়ে, স্বামীজিকে নিয়ে করতে গিয়ে আমরা ব্যবহারিক জগতের প্রেক্ষিতেই আলোচনাটাকে সীমিত রাখার চেষ্টা করব। সেখানে তার অন্যান্য অ্যাসপেক্ট যেটা, সেগুলো যদিও হয়তো কিছু কিছু ফুটে উঠবে, সেগুলো আমরা আলোচনা করব না। আমরা নজর দেব খালি এই স্বামীজির নেতৃত্বের বৈশিষ্ট্য, লিডারশিপ কোয়ালিটির দিকে। এখন লিডারশিপ কোয়ালিটি মানে এর ব্যাখ্যা অনেক বিদ্বজ্জনেরা নানা রকম ভাবে করেছেন, কিন্তু আমার যেটা মনে লেগেছে সেটা হচ্ছে একটা সহজ সংজ্ঞা, যেটি পিটার জে নর্থহাউস তার লিডারশিপ থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই বইটিতে তিনি লিখেছেন। তিনি বলছেন, it is a process whereby an individual influences a group of individuals to achieve a common goal. অর্থাৎ একজন মানুষ একদল মানুষকে একটি অভিন্ন লক্ষ্যে পৌঁছানোর জন্য যেভাবে প্রভাবিত করে তাকেই নেতৃত্ব বলে। এই সংজ্ঞাতে প্রভাবিত করা বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে, এবং এই দলপতি হিসেবে স্বামীজির এই নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো অনুধানেতেই আমরা সচেষ্ট থাকব। দেখা যায় যে ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ মানে সবার দৃষ্টি আকর্ষণ করত, এবং একটা কথা প্রচলিত আছে যে লিডার্স আর বর্ন নট মেড। স্বামীজি নিজেই তার গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দকে 1894 সালে আমেরিকা থেকে লিখেছিলেন, লিডার্স কি বানাতে পারা যায়? লিডার জন্মায়। এখন এই তরুণ নরেন্দ্রনাথের এই বর্ন লিডার প্রস্ফুটিত যখন হলো, সেই সময় কিংবা হতে থাকলো, সেই সময় অনেকেই তার সম্বন্ধে মন্তব্য করেছিলেন। তৎকালীন এক জেলা জজ নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে, তিনি স্মৃতিকথায় লিখেছেন যে নরেন্দ্রনাথ জ্ঞান গুণ সাগর। তখন থেকেই সব ছোকরাদের ওকে সমবয়সী হলেও চিহ্নিত সর্দারের মতো সমীহ ও শ্রদ্ধা করত। আরো একজন যিনি স্বামীজির সহপাঠী ছিলেন, নাম সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়,
তিনি নরেন্দ্রনাথের সমবয়সী হলেও তিনি মন্তব্য করেছেন তার স্মৃতিকথায় যে সমবয়সী হলেও এরূপ ছেলে পূর্বে দেখিনি, যেমন নির্ভীক, কথাবার্তাতেও তেমনি বহুদর্শী, জ্ঞানীর মতো। এ ছেলে কারো মুখ চেয়ে কথা কবার নয়, লিডার হবার জন্যই জন্মেছে। এ ছেলে কমান্ডার ইন চিফ হওয়ার ছেলে, সোলজার হবার নয়। এমন সুন্দর মন্তব্য সেই কম বয়স থেকেই নরেন্দ্রনাথ সম্বন্ধে অনেকে করেছেন। যাই হোক, আমরা এই লিডারশিপ ট্রেটস এর কতগুলো যে বৈশিষ্ট্য আছে সেগুলোর দিকে নজর দেব। প্রথম হচ্ছে, একজন যোগ্য নেতার প্রথমেই যে গুণটি থাকা আবশ্যক সেটা হলো চরম আত্মবিশ্বাস, যা গড়ে ওঠে নিজের দৃঢ়তা, সংযম এবং কঠোর কর্মনিষ্ঠার দ্বারা। আত্মবিশ্বাস নেতাকে সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করে। স্বামী বিবেকানন্দের জীবনে এই আত্মবিশ্বাসের অজস্র নমুনা আমরা দেখতে পাই। এই আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই বালক বয়সে সেই সময় কলকাতায় একটি সিরাপিস নামে যুদ্ধ জাহাজ নোঙর করেছিল, সেটি দেখার জন্য অনেকেই যেত। তো নরেন্দ্রনাথ তার সমবয়সী বালকদের নিয়ে সেটি দেখার জন্য যখন পারমিশন লাগে, সেই পারমিশন আনতে যাচ্ছিলেন, সেখানে তাকে দারোয়ান কম বয়সী দেখে ভাগিয়ে দেয়। কিন্তু নরেন্দ্রনাথ তো হটবার পাত্র নয়। সে বাড়িটির পেছন দিকে গিয়ে, সেখানে একটি ঘোরানো সিঁড়ি আছে যেটা দোতলায় উঠে যায়, সে সেই সিঁড়ি দিয়ে গিয়ে একদম হাজির যেখানে সেই পারমিশন গ্রান্ট করা হতো কাগজে লিখে। অনেকেই ছিল, তো নরেন্দ্রনাথ গিয়ে ওরকম ভাবে আদায় করেছে পারমিশনটা, এবং এরপরে সে নিজে সিঁড়ি দিয়ে, যেখান দিয়ে ওঠানামা এমনিতে করতে হয়, সেই সিঁড়ি দিয়ে নেমে আসার সময় সেই দারোয়ান তাকে বলছে, আরে তুমি কেমন করে ওপরে গেলে? তখন সে বালক নরেন্দ্রনাথ বলছেন, হাম জাদু জানতা। এইরকম সেই ছোট বয়স থেকেই তার এই আত্মবিশ্বাস ছিল, সাহসী মনোভাব ছিল, যেটা সর্বক্ষণ তার চরিত্রে আমরা দেখতে পাই। লন্ডনে 1896 সালে স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত সম্বন্ধে একটা বক্তৃতা দিয়েছিলেন। সেখানে বলেছিলেন যে সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে, তাহা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের বলেই সকলই সম্ভব হইবে। আমি নিজের জীবনে ইহা দেখিয়াছি, এখনো দেখিতেছি। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন তার নরেন একটা বিশাল বটগাছ হয়ে অসংখ্য মানুষকে তার শীতল ছায়ায় প্রাণ জুড়াতে দেবে, এবং সেই কারণেই 30 বছর বয়সী নরেন্দ্রনাথ তখন স্বামী বিবেকানন্দ হয়েছেন।
প্রচন্ড আত্মবিশ্বাস অবলম্বন করে একা চলে গিয়েছিলেন আমেরিকায়। উদ্দেশ্য ছিল অর্থ সংগ্রহ করা, যার দ্বারা দেশের মানুষের দারিদ্র্য ও অশিক্ষা দূর করা যায়। স্বামীজি তার এই উদ্দেশ্যের কথা ব্যক্ত করেছিলেন আমেরিকা থেকে অনেকের কাছে, যাদের মধ্যে ছিলেন হরিপদ মিত্র, গুরুভাইরা, বিশেষ করে স্বামী রামকৃষ্ণানন্দ, হরিদাস ক্ষেত্রীর যে দেওয়ান হরিদাস বিহারী দাস, মেরি হেল, মহীশূরের মহারাজা প্রমুখ। এই সবগুলো আমরা পাই স্বামীজির যে পত্রাবলী বলে যে গ্রন্থটি আছে, সেই গ্রন্থের বিভিন্ন চিঠির মধ্য দিয়ে। আমি অবশ্য সেই সব মানে যা যা এখানে কোট করব সেগুলো সবই ওই পত্রাবলীর পার্টিকুলার কোনো পত্র সংখ্যা থেকে। আমি হয়তো সেই পত্র সংখ্যা সব সময় বলতে পারবো না, কারণ দীর্ঘ হয়ে যাবে। তবে সমস্তটাই এই পত্রাবলীর, বিশেষ করে পত্রাবলী এবং আরো দু একটি গ্রন্থ থেকে নেয়া। এখন আত্মবিশ্বাসের পর একজন নেতার যে তিনটি গুণের দরকার পড়ে, প্রথমত সেগুলো হচ্ছে ভিশন, অর্থাৎ স্বচ্ছ ও সুদূর প্রসারী দৃষ্টি, যার দ্বারা নেতা উদ্দেশ্যের দিশা পাবেন। এই দৃষ্টি চিন্তা ভাবনার সঙ্গেও সম্পৃক্ত এবং এর উৎপত্তি স্থল হচ্ছে মস্তিষ্ক। দ্বিতীয় যে গুণটি সেটা হচ্ছে প্যাশন, অর্থাৎ সমুচিত আবেগ, যা চালিকা শক্তি হবে। এটি উৎসারিত হয় হৃদয় থেকে, যে হৃদয় অনুভব করতে জানে। আর তৃতীয় যে গুণটি সেটি হচ্ছে মোটিভেশন, অর্থাৎ কাজ করা বা করানোর উৎসাহ। এখন উপরে বর্ণিত এই তিনটি গুণই স্বামীজি যে বলতেন, তিনটি এইচ এর কথা, হেড, হার্ট এবং হ্যান্ড। প্রথমটি এই ভিশন, হেডের সঙ্গে যুক্ত। দ্বিতীয় এই প্যাশন, সেটি হৃদয়ের সঙ্গে যুক্ত, হার্ট, হেড হার্ট, এবং রইল মোটিভেশন যেটা, সেটা হচ্ছে তার মানে কাজে হাত লাগানো, সেটাই হ্যান্ডের সঙ্গে যুক্ত। তিনটে এইচ এখানে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। এখন পরিচালন বিজ্ঞানের পরিভাষা ব্যবহার না করে স্বামীজি তার প্রজ্ঞা এবং উপলব্ধির স্তর থেকে হেড, হার্ট, হ্যান্ডের কথা বলেছিলেন। আমরা একটু বিস্তারিতভাবে এই তিনটি, অর্থাৎ ভিশন, প্যাশন এবং মোটিভেশন নিয়ে আলোচনা করব স্বামীজির বিশেষ কথা বলা কিংবা লেখা সেইগুলোর থেকে। স্বামীজির এই ভিশন অনেক বিষয়কে নিয়ে থাকলেও মূলে রয়েছে মানুষ ও মানুষের উন্নতি সংক্রান্ত ব্যাপার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মানুষ, ভগবান
মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান, বিদ্যাদান, ধর্মদান করতে হবে। নরের ভিতর নারায়ণের অবস্থানকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বামীজি, এটাই তার ভিশন। এই দৃষ্টিভঙ্গি নেতৃত্বকে এমন অবস্থায় উন্নীত করে যেখানে কাজের ক্ষেত্রে নেতার সমদৃষ্টির জন্য তিনি সকলের কাছেই গ্রহণীয় এবং সম্মানীয় হন। অন্যত্র এই প্রসঙ্গে স্বামীজি বলেছেন, I shall inspire men everywhere until the world shall know that it is one with God. অর্থাৎ যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সম্বন্ধে, ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাতে থাকব। এই এক অসাধারণ স্বামীজির উক্তি, যেটা আজকেও আমরা দেখতে পাই যে তিনি সবসময় প্রেরণা স্বরূপ হয়ে রয়েছেন তার নেতৃত্বের জন্য। পরে যে ভিশনের পরে যে প্যাশন অর্থাৎ সমুচিত আবেগ, সেই অ্যাসপেক্টটা যদি আমরা স্বামীজির ক্ষেত্রে দেখি, সেটা এই নেতৃত্বগুলোর সঙ্গে জড়িয়ে আছে টাইম বাউন্ড প্ল্যান অফ অ্যাকশন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কর্মপন্থার একটা রূপরেখা নির্ণয়ন করা। নেতা স্বামীজির এই গুণের পরিচয় পাওয়া যায় তার লেখা চিঠিগুলিতে। তিনি তার মাদ্রাজি শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে আমেরিকা থেকে 1894 সালের 9 এপ্রিল লিখছেন, আপ বয়েজ and put yourselves to the task. If you can do that, I am sure we will be able to do much in future. Up, up, my boys, we are sure to win. একটা অসাধারণ উৎসাহ দেয়া, যেটা তার ওই প্যাশন থেকে আসছে। এই আলাসিঙ্গাকেই তিনি 1894 সালের 28 মে লিখেছিলেন, act on the educated young men, bring them together and organize them. Believe, the decree has gone forth. The fiat of the Lord has gone forth. India must rise. The masses and the poor are to be made happy. Rejoice that you are the chosen instruments in his hands. এই সমুচিত আবেগ বা প্যাশন নিয়ে কি অদ্ভুতভাবে প্রেরণা দেয়া। তিনি মঠের গুরু ভাইদেরও আমেরিকা থেকে লিখেছিলেন, যদি ভালো চাও তো ঘন্টা ফন্টা গুলোকে গঙ্গার জলে সঁপে দিয়ে সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পুজো করো। কি সাংঘাতিক কথা! অমুক তন্ত্রের, তারপর তিনি লিখছেন, আইডিয়া ছড়া, গায়ে গায়ে ঘরে ঘরে যা,
তবেই যথার্থ কর্ম হবে। প্রভুর ইচ্ছায় প্রতন্ত্র বেদ পুরাণ তোদের মুখ দিয়ে বেরিয়ে যাবে। যদি 1 বৎসরের মধ্যে 2-4 লাখ চেলা ভারতে জোগাড় জায়গায় জায়গায় করতে পারিস তবে বুঝি। অসাধারণ তিনি এই তার প্যাশন ব্যক্ত করছেন এবং প্রেরণা দিচ্ছেন। আলাসিঙ্গাকে তিনি 1895 সালে শিকাগো থেকে লিখছেন, আমার প্রাণের ভেতর এত ভাব আসছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা আমার হৃদয়ের ভাব মনে মনে কল্পনা করে বুঝে নাও। যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। হোয়াট এ বোল্ড স্টেটমেন্ট, যেটা শুনলেও মানে প্রভাবিত না হয়ে পারা যায় না। ভীষণ প্যাশনের পরে এরপর আমরা তৃতীয় যে ভাবটি, মোটিভেশন, অর্থাৎ কাজে উৎসাহ প্রদান, সেইখানে নেতা কিভাবে কাজ করেন মানে স্বামীজির দৃষ্টান্ত দিয়ে আমরা দেখব। স্বামীজি পরিব্রাজক নামে যে বাংলায় তার গ্রন্থটি আছে, সেখানে একটা জায়গায় উনি লিখছেন, জেনারেল স্ট্রং নামক এক ইংরেজ বন্ধু সিপাহী হাঙ্গামার সময় এদেশে ছিলেন। তিনি গল্প অনেক করতেন। একদিন কথায় কথায় জিজ্ঞাসা করা গেল যে সিপাহীদের এত তোপ বারুদ রসদ হাতে ছিল, আবার তারা সুশিক্ষিত ও বহুদর্শী, তবে এমন করে হেরে গেল কেন? জবাব দিলেন সেই জেনারেল স্ট্রং যে তাদের মধ্যে যারা নেতা হয়েছিল সেগুলো অনেক পেছন থেকে মারো বাহাদুর লড়ো বাহাদুর করে চেঁচাচ্ছিল। অফিসার এগিয়ে মৃত্যু মুখে না গেলে কি সিপাহী লড়ে? সকল কাজেই এই সিরদার তো সর্দার, মাথা দিতে পারো তো নেতা হবে। স্বামীজি লিখছেন, আমরা সকলেই ফাঁকি দিয়ে নেতা হতে চাই, তাইতে কিছুই হয় না, কেউ মানে না। পরিচালন বিজ্ঞানের ভাষায়, অর্থাৎ ম্যানেজমেন্ট সায়েন্সের ভাষায় এটা কি বলা হয়, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, মানে সামনে থেকে নেতৃত্ব দেয়া। এটা স্বামীজির নেতৃত্বের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। স্বামীজি এই যে মোটিভেট করতেন, আমরা মোটিভেশন নিয়ে আলোচনা করছি, মোটিভেট করতেন, তাতে দুরকম ভাবে করতেন। একটা হচ্ছে থ্রু অ্যাডমনিশন, অর্থাৎ মৃদু ভৎসনা বা সতর্ক করা। অপরটি হচ্ছে পজিটিভ স্ট্রোকস, থ্রু পজিটিভ স্ট্রোকস, অর্থাৎ বাহবা দিয়ে উৎসাহিত করা। অ্যাডমনিশনের নমুনা বেশ কিছু আছে। স্বামীজি 1894 সালে আমেরিকা থেকে মঠের গুরু ভাইদের লিখছেন
মা ঠাকুরানীর অর্থাৎ শ্রীমা সারদা দেবীর মা ঠাকুরানীর খরচপত্র কেমন চলছে তোমরা তো তা কিছুই লেখো নাই, খালি চাইল্ডিশ প্যাটল, মানে আবল তাবল কিছু লেখা। এটা একটা অ্যাডমিনিস্ট্রেশনের মানে নমুনা। আবার ডিসেম্বর 23, 1895 তিনি নিউ ইয়র্ক থেকে স্বামী সারদানন্দকে লিখছেন। ঘটনাটা এমন যে অ্যাকচুয়ালি স্বামীজি চেয়েছিলেন স্বামী সারদানন্দ যেন এসে যোগ দেন তার সঙ্গে, কিন্তু স্বামী সারদানন্দ প্রথম দিকে তাতে রাজি না হয় তাকে কিছুটা তিরস্কার করে স্বামীজি লিখছেন, এবং যেটা লিখেছিলেন স্বামীজি সাধারণত গুরু ভাইদের বাংলা ভাষাতেই লিখতেন, কিন্তু এই চিঠিটি তিনি ইংরেজি ভাষাতে লিখেছিলেন। তাতে বোঝা যায় যে তিনি কতটা মনক্ষুণ্ণ হয়েছিলেন। স্বামীজি লিখছেন সারদানন্দকে, তোমার পত্র পাঠে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। দেখছি তুমি একেবারে নিরুৎসাহ হয়ে পড়েছ। আমি তোমাদের সকলকে তোমাদের ক্ষমতা ও অক্ষমতা জানি। মোদ্দা কথা এই, আমার সাহায্যের জন্য এরূপ লোক চাই যারা সাহসী, নির্ভীক ও বিপদে পড়তে আগ্রহী। আমি খোকাদের ও ভীরুদের চাই না। মানে এইরকম তিরস্কার করা চিঠি পেয়েই কিন্তু সারদানন্দজি তখন তার মনোভাব পরিবর্তন করে বিদেশে চলে যান স্বামীজির কাছে। স্বামী শুদ্ধানন্দ, যিনি স্বামীজির শিষ্য ছিলেন, তার সম্বন্ধে তাকে অশোকানন্দজি তার কাছ থেকে শুনেছিলেন এই মন্তব্যটি, স্বামীজির কর্মের ব্যাপারে একটা উচ্চ মানের মান ঠিক করে নিতেন। কাজটি ঠিক মতো হলে বেশ, কিন্তু ভুল করলে স্বামীজি তীব্র ভাষায় নির্দয়ভাবে তিরস্কার করতেন। অবশ্য সকলের প্রতি তার হৃদয়ে প্রেম ও সহানুভূতি উপচে পড়ত। উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দজি অসাধারণ কাজ সেই সময় করতেন। লোকজন ছিল না, নিজে মানে লেখা কিছু কিছু সংগ্রহ করতেন, নিজে টাইপ করতেন, মানে সারাদিন খেটে যেতেন। এই পরিশ্রম করে উদ্বোধন পত্রিকা প্রথম 1899 সালের 1 মাঘ, অর্থাৎ 15 জানুয়ারি, এই গতকাল 15 জানুয়ারি গেছে, বেরিয়েছিল প্রথম। যাই হোক, স্বামীজি তার এই উদ্বোধন পত্রিকার কিছু প্রিন্টিং মিস্টেক ইত্যাদি যে সমস্ত হয় সেগুলো দেখে একটু ক্ষুণ্ণ হয়েছিলেন, এবং ত্রিগুণাতীতানন্দজিকে বকুনি দিয়েছিলেন এইভাবে, তোরা যখন কাজ হাতে নিয়েছিস তখন তাতে গলদ থাকবে কেন? তাদের, অর্থাৎ যারা ছাপার কাজে নিযুক্ত লোক, তাদের মানুষ করবার কি চেষ্টা করেছিস? এদেশের লোকই কেবল দোষ ঢাকবার জন্য অপরের ওপর, ওজরের ওপর ওজর তোলে। ওদেশে, অর্থাৎ আমেরিকায়, কম্পোজিটররাও বিদ্বান নয়। যারা ম্যানেজার
তারা তাদের ভার গ্রহণ করে তারা কাজটি নিখুঁত করবার চেষ্টা করে। এটা স্বামীজি খুব অ্যানালিটিক্যাল ওয়েতে ত্রিগুণাতীতানন্দজিকে ভর্ৎসনা করেছিলেন অ্যাডমনিশনে। কিন্তু তারপরেই আবার আমরা দেখতে পাই ইনি স্বামীজি কিভাবে পজিটিভ স্ট্রোকস দিচ্ছেন, বাহবা দিচ্ছেন। তিনি ত্রিগুণাতীত সম্বন্ধে তার শিষ্য, মানে স্বামীজির শিষ্য যে শরৎচন্দ্র চক্রবর্তী, তাকে বলছেন, মানে সে যেন ত্রিগুণাতীতানন্দজিকে বলছে আমি তার কাজে খুব খুশি হয়েছি, তাকে আমার স্নেহাশীর্বাদ জানাবি। স্বামী অখণ্ডানন্দকে স্বামীজি উৎসাহ দিয়ে লন্ডন থেকে লিখছেন, তুমি যে কাজ করছো করে যাও, তবে পড়াশুনোর উপর বিশেষ দৃষ্টি রাখিবে। রাজপুতানায় একটি সেন্টার করিবার বিশেষ যত্ন করিবে। মহাশক্তি তোমাতে আসবে, ভয় নাই। বি পিওর, হ্যাভ ফেথ, বি ওবিডিয়েন্ট। এটা অসাধারণ, তাকে উৎসাহ দিয়ে স্বামীজি লিখেছিলেন। আবার 1896 সালে স্বামীজি বিদেশ থেকে ত্রিগুণাতীতানন্দজিকে লিখছেন, গঙ্গাধর অর্থাৎ স্বামী অখণ্ডানন্দ খুব বাহাদুরি করছে, সাবাস। কালী অর্থাৎ স্বামী অভেদানন্দ তার সঙ্গে কাজে লেগেছে, খুব সাবাস। একজন মাদ্রাজে যা, একজন বম্বে যা, তোলপাড় কর দুনিয়া। মানে মোটিভেশনের পজিটিভ স্ট্রোকস দিয়ে মোটিভেশনের কি অসাধারণ নমুনা। আলমোড়া থেকে তিনি স্বামী অখণ্ডানন্দকে মোটিভেট করছেন এইভাবে পজিটিভ স্ট্রোক দিয়ে, সাবাস, তুমি আমার লক্ষ লক্ষ আলিঙ্গন আশীর্বাদাদি জানিবে। কর্ম করো, কর্ম, हम और कुछ नहीं मांगते हैं। কর্ম কর্ম কর্ম, ইভেন আনটু ডেথ। এই চিঠিতে মানে উৎসাহ দিতে স্বামীজির 3টে ভাষা প্রয়োগ করেছেন। এটা একজন প্রকৃত নেতাই করতে পারেন। এই ভিশন, প্যাশন, মোটিভেশনের সঙ্গে যুক্ত নেতৃত্বের যে আরো কয়েকটি দিক রয়েছে, সেগুলোকে একটু তুলে ধরবো স্বামীজির উদাহরণ দিয়ে। যেমন বিল্ডিং টিম স্পিরিট, অর্থাৎ সংঘবদ্ধ হয়ে কাজ করা। টিম স্পিরিট হচ্ছে স্বামীজি সবসময় টিম স্পিরিট গড়ে তুলতে প্রয়াসী ছিলেন। তিনি গুরু ভাইদের লিখছেন, 10 জনে মিলিয়া একটি কার্য করা আমাদের জাতীয় চরিত্রের মধ্যেই নাই। এজন্য ওই ভাব আনিতে অনেক যত্ন, চেষ্টা ও বিলম্ব সহ্য করিতে হইবে। বিদেশ থেকে একাধিক চিঠিতে তিনি এই ভাব ব্যক্ত করেছেন, তুমি যদি নিঃস্বার্থভাবে ভালোবাসো, সকলেই ধীরে ধীরে পরস্পরকে ভালোবাসিবে। কখনো দ্ব্যর্থহীন ভাষায় টিম স্পিরিট গড়ার স্বার্থে লিখেছেন,
আমাদের ভিতর যিনি পরস্পরের গুজুগুজু নিন্দা করবেন বা শুনবেন, তাকে সরিয়ে দেওয়াই উচিত। এইভাবে কিভাবে টিম স্পিরিট গড়া যায়, তার নমুনা স্বামীজি তার চিঠিতে ব্যক্ত করেছেন। এই বিল্ডিং টিম স্পিরিটের পরে আর একটা যেটা হচ্ছে অর্গানাইজিং পাওয়ার বা সংগঠন শক্তি। নেতা স্বামীজি এর প্রকৃত উদাহরণ রেখেছেন 1 মে 1897 সালে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন স্থাপন করে, যা আজ সমগ্র ভারত এবং বহির্বিশ্বে এক বিশিষ্ট অবদান রেখে চলেছে। আত্মনো মোক্ষার্থং জগৎ হিতায় চ এর মাধ্যমে। এই প্রসঙ্গে এই অর্গানাইজেশন পাওয়ার সম্বন্ধে বলতে গিয়ে আমি একটু কোট করব যে ডক্টর ফেডেরিকো মেয়র, যিনি 1987 থেকে 1999 পর্যন্ত ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল ছিলেন। তিনি অক্টোবর 8, 1993 সালে ইউনেস্কো বিল্ডিং এ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদ্বজ্জনের বিশাল সমাবেশে বলেছিলেন, 1897 সালে বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন আর সংবিধানের সঙ্গে 1945 সালে তৈরি ইউনেস্কোর যে সাদৃশ্য, তা দেখে আমি সততই বিস্মিত হই। উভয়েরই উন্নতির লক্ষ্যে যে কর্মপ্রচেষ্টা, তার কেন্দ্রে রয়েছে মানুষ। এটা খুব লক্ষণীয়। ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল 1893 সালে এই কথাটি, 1993 সালের সভাতে এই কথাটি বলেছিলেন। অর্গানাইজিং পাওয়ারের যদি দুটো নমুনা দেখা যায়, এটা স্বামীজি ব্যক্ত করেছেন তার চিঠিতে। গুরু ভাইদের গোটা কত ক্যামেরা, কতগুলো ম্যাপ, গ্লোব, কিছু কেমিক্যালস ইত্যাদি চাই। তারপর একটা আস্ত কুঁড়ে চাই। তারপর কতগুলো গরিব গুরব জুটিয়ে আনা চাই। তারপর তাদের অ্যাস্ট্রোনমি, জিওগ্রাফি প্রভৃতির ছবি দেখাও আর রামকৃষ্ণ পরমহংস উপদেশ করো। তাদের যাতে চোখ খোলে তার চেষ্টা করো। এরপরে স্বামীজির চিঠিতে, তখন তো তিনি বাইরে আমেরিকায়, কিন্তু রামকৃষ্ণ মঠ পরিচালন ব্যবস্থাটা কিরকম হবে সমস্ত ডিটেইলসে লিখে চিঠিতে গুরু ভাইদের দিয়েছিলেন। এটা খুবই পরিচালন ব্যবস্থার সাথে যুক্ত যারা, তারাও স্বামীজির সেই নির্দেশগুলোকে যদি পাঠ করেন, তাতে অনেক কিছুই তারা শিখতে পারবেন। এরপরে যে গুণটি থাকার কথা এবং স্বামীজির স্বভাবতই ছিল, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ ক্ষমতা প্রদান করা। এই গুণটির মাধ্যমে নেতা তার দলের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলেন
যা পরিশেষে তার উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সহায়ক হয়। স্বামীজি লিখছেন, টাকা কড়ি খরচের সমস্ত ভার রাখাল যেন নেয়, অন্য কেহ তাহাতে উচ্চবাচ্য না করে। কিরম ভাগ করে দিচ্ছেন, নিরঞ্জন বাড়ি ঘরদোর বিছানা ফিল্টার যাতে দস্তুর মতো ঠিকঠাক থাকে, সাফ থাকে, তার ভার লইবে। এইরকম ভাবে কাকে কিভাবে কি কাজ করতে হবে সেইভাবে থ্রু এম্পাওয়ারমেন্ট স্বামীজি নির্দেশ করে দিচ্ছিলেন। এরপরে আরেকটি যেটা একজন নেতার বৈশিষ্ট্য হওয়া উচিত, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পিপল, বা সকলের উন্নতির জন্য সচেষ্ট থাকা। এটা স্বামীজির মধ্যে ছিল, যেটা আমরা তার কথাবার্তা লেখার মধ্যে পাই। একটা উদাহরণ দিচ্ছি, স্বামীজি একবার লন্ডনে, তখন সারদানন্দজি সেখানে গেছেন, তার নিজের একটা সভাতে বক্তৃতা দেওয়ার কথা ছিল, স্বামীজিও সঙ্গে আছেন। স্বামীজি হঠাৎ নিজের নামের বদলে ঘোষণা করে দিলেন যে স্বামী শারদানন্দ এখন বক্তৃতা দেবেন। স্বামী শারদানন্দ খুব বিস্মিত হলেও সেদিন মোটামুটি ভালোই বলেছিলেন এবং স্বামীজি তার প্রশংসাও করেছিলেন। স্বামীজি জানতেন কার মধ্যে কতটা শক্তি আছে, সেই শক্তিকে জাগিয়ে তুলতে নেতা হিসেবে তিনি অনুঘটকের কাজ করছেন। স্বামী তার শিষ্য স্বামী শুদ্ধানন্দকে আলমোড়া থেকে 11ই জুলাই 1897 লিখছেন, তোমার রিপোর্ট সম্বন্ধে আমার সমালোচনা করার কিছুই নেই, কেবল বলতে চাই আরো একটু পরিষ্কার করে লিখো। মনের মতো কাজ পেলে অতি মূর্খ তা করতে পারে, যে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক। আজ্ঞাবহতা, উদ্দেশ্যের উপর অনুরাগ ও সর্বদা প্রস্তুত হয়ে থাকা, এই তিনটি যদি থাকে, কিছুতেই তোমাদের কেউই হটাতে পারবে না। এরপর আরেকটি গুণ যেটা স্বামীজির বা নেতৃত্বের গুণ স্বামীজির মধ্যে ছিল, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক। নেতা স্বামীজি একদম প্রথম দিকে প্রথম শিষ্য স্বামী সদানন্দ যে ছিলেন, তাকে তার সঙ্গে যেভাবে ব্যবহার করতেন, করতেন, সেই সম্বন্ধে লিখেছেন স্বামী সদানন্দ। এই সময় স্বামীজি এক নাগারে প্রায় 24 ঘন্টাই কাজে লিপ্ত থাকতেন। তার কর্মধারা ছিল প্রায় পাগলের মতো। নেতা এমন হলেই তো লিখতে পারেন, কর্মসিদ্ধির জন্য আমার ছেলেদের আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকতে হবে। এখন কেবল কাজ কাজ কাজ, মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে। এই হার্ড ওয়ার্ক সম্বন্ধে গুরু ভাইদেরও লিখেছেন স্বামীজি এবং নিজের শিষ্যদেরও। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে নেতার কমিউনিকেশন স্কিল খুব
ভালো হওয়া চাই, অর্থাৎ বাচনিক দক্ষতা। নেতাজি স্বামীজি এটার প্রমাণ তো একদম সেই বিশ্ব ধর্ম সভায় 11 সেপ্টেম্বর 1893 যখন মঞ্চে উঠে 3টি শব্দ উচ্চারণ করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, যা এক নতুন ইতিহাস সৃষ্টি করলো। এটা তার ওই বাচনিক দক্ষতারই একটা প্রমাণ। এ সম্বন্ধে বিখ্যাত সাহিত্যিক ঐতিহাসিক নিমাই সাধন বসু লিখেছেন, "No one before Vivekananda had presented a religion with its subtle intricacies, mystic assumptions, past traditions and legends, and philosophy to the Western mind with such convincing brilliance. Vivekananda's language shoots to majestic heights. It is lucid, intelligent, and persuasive." অর্থাৎ ধর্মের যে ধর্ম সূক্ষ্ম জটিলতায় ভরা, অতীন্দ্রিয় ধারণা, অতীত প্রথা ও কাহিনী এবং দর্শন সম্বলিত পাশ্চাত্য বর্ণনে যা বেমানান, তাকে দৃঢ় প্রত্যয় উৎপাদক দক্ষতায় এমনতর উপস্থাপনা বিবেকানন্দের আগে কেউ করেনি। বিবেকানন্দের ভাষা রাজকীয় উচ্চ স্তর থেকে নির্গত, যা স্বচ্ছ, বোধগম্য এবং বিশ্বাস উৎপাদনের ক্ষমতা রাখে। আমরা অনেকগুলো নেতৃত্বের গুণ সম্বন্ধে আলোচনা করলাম, যেখানে নিঃস্বার্থতা, ধৈর্য, মহানুভবতা ইত্যাদি ব্যক্ত হয়েছে, যেগুলো সবই স্বামীজির মধ্যে ছিল। স্বামীজি তো কোনো সাধারণ ছিলেন না। শ্রীরামকৃষ্ণের ভাষায় পদ্মমধ্যে নরেন্দ্র সহস্র দল। স্বামীজির নেতা হিসেবে মহানুভবতার একটা উদাহরণ দিয়ে এই আলোচনার শেষের দিকে যাব। তিনি সবসময় মানুষকে প্রভাবিত করতেন যাতে ইনফ্লুয়েন্সিং পিপল বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়। স্বামীজির এই বাল্যসখা, স্বামীজির মহাপ্রয়াণে, অর্থাৎ গুরুভাই বাল্যসখা রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি স্বামীজির মহাপ্রয়াণের সময় তার শায়িত দেহের উপর ঝাঁপিয়ে পড়েন, বলেন, সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। নেতা স্বামীজির প্রভাব তার প্রতিটি গুরু ভাইও ও শিষ্যরাও এমনভাবেই অনুভব করতেন। স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ, যাকে তিনি পাঠিয়েছিলেন
পরে হরিদ্বার কনখলে সেই মানে একক চেষ্টায়, পরে অবশ্য স্বামী নিশ্চয়ানন্দ সেখানে যোগ দেন, সেই ছোট্ট হাসপাতাল গড়ে তোলেন। তাকে স্বামীজি বলেছিলেন যে কখনো কলকাতায় ফিরে বেলুড় মঠে ফিরে আসবি না। স্বামীজির এই নির্দেশ পালনে তিনি অবিচল ছিলেন, স্বামী কল্যাণানন্দ। ইভেন যখন বেলুড় মঠের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উদযাপন ইত্যাদি, তাকে ডাকা হয়েছে, তিনি কিন্তু আসেননি। জোসেফিন ম্যাকলাউড, যিনি স্বামীজির ভক্ত, তিনি শিষ্য বলতেন না, বলতেন আমি স্বামীজির বন্ধু। তিনি লিখেছেন তার, অর্থাৎ স্বামীজির শক্তি যেন অন্যকে সাহস যোগানোর জন্যই ছিল। ভারতের উন্নতি দেখতে আমি উন্মুখ ও তার সহায়ক, এটাই আমার কাজ এবং এটা আমি ভালোবাসি। অ্যাকচুয়ালি জোসেফিন ম্যাকলাউড, তিনি রামকৃষ্ণ মিশনকে যে নানাভাবে সাহায্য করছেন তার পরিচয় আমরা জানি। স্বামীজির এই ইনফ্লুয়েন্স করার ব্যাপারে আরেকটি অসাধারণ উদাহরণ হচ্ছে জন ডি রকফেলার, যিনি ধনকুবের। তার স্বামীজির প্রভাবেই তিনি জনসেবার জন্য মোটা টাকা দান করেন। এটা স্বামীজির সম্বন্ধে যে লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস, সেইখানে এই ঘটনা পাওয়া যায়। আমি সেই ঘটনার বিস্তৃতিতে যাচ্ছি না, তবে এটা ঠিক খুব চমকপ্রদ ঘটনা যে স্বামীজি কিভাবে তাকে প্রভাবিত করেছিলেন। জোসেফিন ম্যাকলাউডের ভগ্নিপতি ফ্রান্সিস এইচ লেগেট বলেছেন, মনে হয় তাকে, অর্থাৎ স্বামীজিকে আর দেখতে পাবো না, কিন্তু তিনি আমাদের হৃদয়ে অনপনেয় চিহ্ন রেখে গেলেন, যা জীবনের যাত্রাপথে শেষ দিন পর্যন্ত আমাদের উৎসাহ যোগাবে। আরেকটি অসাধারণ ডেসক্রিপশন আমরা পাই হলিউডের বিখ্যাত চরিত্রাভিনেতা আর্কিন সারা জীবনে অনেকবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, একাডেমি অ্যাওয়ার্ড ইত্যাদি পেয়েছেন। তিনি বলেছেন, তিনি স্বামীজির জীবন ও বাণী পড়েছেন। তিনি লিখেছেন, বিবেকানন্দের বাণী কেউ পড়বে এবং জীবনে তার পরিবর্তন আসবে না, এ হচ্ছে অসম্ভব। বলা বাহুল্য, সেই আর্কিনের জীবনেতেও অনেক পরিবর্তন এসেছিল। আরেকটি উদাহরণ, কুমায়ুন অঞ্চলের শ্রী মোহনলাল শাহ স্বামীজির সংস্পর্শে 4 বার এসেছিলেন। 1970 সালে তার যখন 93 বছর বয়স, এক সাক্ষাৎকার নেওয়া হয় তার। তখন তার মুখ ছিল হাসিতে ভরা। 70 বছরের উপর আবেগ সহ মুখে হাসি ফুটে থাকতে পারে একমাত্র স্বামীজির প্রভাবে।
স্বামীজির নেতৃত্বের স্টাইল বহুমাত্রিক হলেও কখনো তিনি নেতাগিরি ভাব পোষণ করতেন না। তিনি ডিক্টেটর ছিলেন না, ছিলেন এক কঠোর নেতা যার হৃদয়টি ছিল কোমল। দাসভাব অনুশীলনে তিনি সকলকে যত্নবান হতে বলতেন এবং নিজেও তাই করতেন। একটা ফোন এসে গিয়েছিল, আমি কেটে দিলাম। স্বামীজি 1895 সালেই আমেরিকা থেকে রামকৃষ্ণানন্দজিকে লিখছেন, যারা আমার মনের মতো কার্য করবে আমি তাদের চেলা, যারা তা নয় তাদের কোনো খবর আমি চাই না, আমার কোনো খবরও তাদের জন্য নাই। এমন নেতাই তো সারা বিশ্বে অবিসংবাদী রূপে স্বীয় স্থান বরণ করে নেন, মানে তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি এমন নেতাই আমাদের এক মূল্যবান রত্ন, আমাদের গর্ব। এ সম্বন্ধে শ্রীমা সারদা দেবী যথার্থই বলেছিলেন যে স্বামীজি আমাদের সর্বস্ব। আলোচনাকে আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আমি চেষ্টা করলাম স্বামীজির লেখা, বিশেষ করে তার পত্রাবলীতে অনেক লেখা চিঠি এবং আরো কিছু জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে এই নেতৃত্বের বৈশিষ্ট্য যেগুলো হতে পারে সেইগুলোকে মাথায় রেখে স্বামীজির ওই কথা এবং চিঠি উল্লেখ করে তার সঙ্গে যোগ করা, তারই করতে আমি সচেষ্ট ছিলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, নমস্কার। অনেক ধন্যবাদ স্যারকে। খুব সুন্দর একটা বক্তব্য আমরা শুনলাম এবং অনেক তথ্য আমরা পেলাম, জানলাম। খুব ভালো লাগলো। আমি এখন আমাদের মধ্যে আছেন আমাদের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার প্রফেসর মনতোষ দাশগুপ্ত স্যারকে ডেকে নেব। নমস্কার সবাইকে। নমস্কার রামপ্রসন্ন বাবু, খুব ভালো সন্ধ্যা। আমরা শুনলাম বিবেকানন্দের নেতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে। এ নিয়ে তো যত বেশি বলা যায় ততই যেন মনে হয় কম। বিবেকানন্দ, হি ওয়াজ এ বর্ন লিডার। ছোটবেলার থেকেই তার সেই খেলার সাথীদের মধ্যে দেখেছি আমরা নেতৃত্বের বিকাশ। মর্নিং শোজ দি ডে, তারপরে যত দিন গেছে নেতৃত্বের বিকাশ মানে নতুনতর উদ্ভাস। এই সময়ে, যে সময়ে রামপ্রসন্ন বাবু বিবেকানন্দের নেতৃত্ব নিয়ে আলোচনা করলেন, সেই সময় আমরা নেতৃত্বের যে কি বলবো বদ বিকাশ দেখছি চারদিকে, সেই ক্ষেত্রে যদি আপনার এই আলোচনায় কারোর কর্ণকুহর হয়, কর্ণকুহরে প্রবিষ্ট হয়, এবং যদি নাকি তারা একটু নিজেদের
সংশোধন করেন তবে ভালো হয়, সেই আশাও মনে হয় সুদূর করা হতো। তবুও আশায় বাসে চাষা, আশায় বাঁচে চাষা বলে কথা আছে। আমরা ভারতবাসী, পুরনো বাঙালি, পুরনো দিনের, কাজেই আশা আমাদের ধর্ম। আশা এবং বিশ্বাস নিয়ে আমরা বাঁচছি। আশা করি একদিন বিবেকানন্দের এই আদর্শে আমাদের নেতৃবর্গ বা সত্যিকারের নেতা হয়ে উঠবেন। তবে বিবেকানন্দের নেতৃত্বের অনেক কথা উনি বললেন, কিন্তু সেই সার একটি কথা শুধু বলা যায়, বিবেকানন্দের একটি কথার মধ্যেই দেখছি বিবেকানন্দ বলছেন যে বি দি সার্ভেন্ট হোয়াইল ইউ লিড। তারপরে বলছেন বি আনসেলফিশ, হ্যাভ ইনফাইনাইট পেশেন্স, অ্যান্ড সাকসেস ইজ ইয়োর্স। এই যে তিনটি গুণের কথা বললেন, এই তিনটি গুণ আদর্শ নেতার, এটি তো কারোর মধ্যেই দেখি না। যাই হোক, তবু আশা করব যে এই যে একটি দূর জ্যোতিষ্কের মতন তার অবস্থান, তো বিবেকানন্দের প্রয়াত হয়েছেন তাও তো কতদিন হয়ে গেল, দূর জ্যোতিষ্কের থেকে নিঃসৃত আলোয় এখনো আমরা অভিসিঞ্চিত হচ্ছি। সেই আলো সবাইকে পথ দেখাক, আমরা এক নতুনতর পৃথিবীর জন্ম দিই, আমাদের এই সবুজ গ্রহটিকে আরো বাসযোগ্য করে তুলি। সেই নেতার উদ্দেশ্যেই বলি গুরুদেবের ভাষায় যে তাদের আবির্ভাব ঘটবে নিশ্চয়ই। হে কুমার তুলে লও তোমার উদার জয় ভেরি করহ আহ্বান, আমরা উঠিয়া দাঁড়াবো, আমরাও বাহিরিব অর্পিব পরাণ। হয়তো একদিন তিনি আসবেন, আমাদের বয়স হয়ে গেছে, তবু তার উদ্দেশ্যে বলি যে আমি বারংবার তোমারে করিব নমস্কার। সে অনাগত নেতা যার মধ্যে বিবেকানন্দ প্রদর্শিত এই নেতৃত্বের গুণ আমরা দেখতে পাবো। আমার খুবই ভালো লাগলো রমাপ্রসন্ন বাবুর বক্তৃতা, বিশেষ করে রমাপ্রসন্ন বাবুর কথা শুনেও ভালো লাগলো, তাকে দেখেও ভালো লাগলো। তাই আমি আমার নিজের পক্ষ থেকে, আমার একাডেমির পক্ষ থেকে, উপস্থিত শ্রোতৃবর্গের পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা ধন্যবাদ, শুভকামনা জানাচ্ছি। আবার নতুনতর কোনো প্রসঙ্গ নিয়ে তিনি আমাদের সামনে আসবেন, এই আশা রেখে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। আচ্ছা, আগামীকালকে আমাদের এই প্রোগ্রামটা রয়েছে রাত 10টা থেকে। আগামী দুদিনই রাত 10টা থেকে খুব সুন্দর প্রোগ্রাম আছে, তো সবার আমন্ত্রণ রইল। ওকে, শুভরাত্রি সবাইকে।